আচ্ছা, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে পরীক্ষার আগে আমি কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সাবজেক্টিভ বিষয় নিয়ে। এবার আমি যে ভিডিওটা দিচ্ছি, তোমরা বইয়ের সাথে আমি ইংলিশটাকে যতটা চেষ্টা করেছি বাংলাতে একটা মানে শুদ্ধ ভাষাতে লেখার, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় প্রত্যেকে। এটা ফার্স্ট ইয়ারের জন্য আমি বলছি, ইলেকট্রিশিয়ান ট্রেড। আমি সেটাকে পড়বো এবং আমি অ্যাকর্ডিংলি আমি বোঝাবো তোমাদেরকে। সেটা ভালো করে শুনতে হবে এবং তোমরা যখন তোমাদের বইটাকে পড়বে মডিউল ধরে ধরে, যদি আমার এটাকে ফলো করো তাহলে তোমাদের সেখান থেকে পয়েন্ট ওয়াইজ বুঝতে খুব সুবিধে হবে। ঠিক আছে? আমি যতটা পারছি আমি ব্যাপারটাকে আমি এটা বলে দেওয়ার চেষ্টা করছি। এটা র্যাফেল আইটেম ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য বলছি। ভিডিও স্কিপ করবে না, পয়েন্ট বাই পয়েন্ট কিন্তু তোমরা শুনবে, কারণ পরের ভিডিওগুলোতে কিন্তু আমি এই কথাগুলো রিপিট করবো না, আমি সরাসরি টপিকে যাবো। যাই হোক, আমি এখন সরাসরি টপিকে যাচ্ছি। প্রথম যেটা আমি টপিকটা এখানে শুরু করছি, তার আগের যে পোর্শনগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। যেমন সেফটি আছে, বেসিক্যালি ইলেকট্রন স্ট্রাকচার যেটা রয়েছে সেগুলো তোমাকে পড়তে হবে, যেহেতু সেটা মাধ্যমিকে তোমরা কিছুটা পড়া থাকে। তো ওটার মধ্যে আমি এখন আর ঢুকছি না, আমি সরাসরি চলে যাচ্ছি যে টপিকটা, সেটা হচ্ছে সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড ইটস এলিমেন্টস, এই চ্যাপ্টারটাতে। ঠিক আছে? অর্থাৎ সাধারণ বৈদ্যুতিক সার্কিট এবং এর উপাদান। এবার এখানে ঠিক প্রথমটা হচ্ছে কি, যে হোয়াট ইজ সিম্পল ইলেকট্রিক সার্কিট বা সাধারণ বৈদ্যুতিক সার্কিট কি? একটি সাধারণ বৈদ্যুতিক সার্কিট হলো এমন একটি মাধ্যম যেখানে কারেন্ট উৎস থেকে লোডের দিকে প্রবাহিত হয় এবং পথটি সম্পূর্ণ করার জন্য উৎসে ফিরে আসে। কথাটার মানেটা কি, এটা আমি বাংলায় বললাম। যে ব্যাটারির মধ্যে তুমি একটা তার লাগাচ্ছ এবং সেই তারের মাথাতে একটা বাল্ব লাগানো রয়েছে, অর্থাৎ উৎস মানে ব্যাটারি, দি সোর্স, তারটা হচ্ছে প্রবাহ দিচ্ছে, মানে কারেন্ট, মিডিয়াম অফ কারেন্ট ফ্লো। বাল্বটা হচ্ছে লোড, তার মানে উৎস থেকে তড়িৎ প্রবাহিত হলো লোডে এবং তারপরে আবার লোড থেকে ব্যাক করে আসলো উৎসে অর্থাৎ সোর্সে। এটা হচ্ছে সিম্পল ইলেকট্রিক সার্কিটের ব্যাখ্যা বা ডেফিনেশন। এটা ভালো মতন বুঝে রাখবে, কারণ এখান থেকে একটা অবজেক্টিভ কোশ্চেন কিন্তু তোমরা পাবেই পাবে। তোমাদের বইয়ের একদম আমি যেটা বললাম, তোমাদের যে বইটা রয়েছে, সেই নিমির যে বই রয়েছে, তুমি সেই বইটার চ্যাপ্টারে দেখলেই তুমি তার পাশে কিন্তু সিম্পল ইলেকট্রিক সার্কিটের ডায়াগ্রামটাও তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কোনটা আসছে, সেটা আসছে বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট ফ্লো। সেটা তোমার ওখানে ছবিতে দেওয়া রয়েছে, সেখানে দেখবে ছবিটা কি রয়েছে, যে সোর্স, একটা ব্যাটারি রয়েছে, সেল, ইলেকট্রিক সার্কিটের কন্ডাক্টর, সুইচ এবং লোড অফ রেজিস্ট্যান্স। তো এটা কি, একটি সাধারণ সার্কিট দেওয়া হয়েছে যা শক্তির উৎস হিসাবে একটি ব্যাটারি এবং প্রতিরোধ হিসেবে একটি বাতি ল্যাম্প দিয়ে গঠিত। প্রতিরোধ মানে রেজিস্ট্যান্স বা লোড, মানে আমরা লোড অফ রেজিস্ট্যান্স যেটাকে বোঝাচ্ছি, সেই কারণে ওটা হচ্ছে, সেই লোডটা হচ্ছে এখানে কি, একটি ল্যাম্প বা বাতি। এই সার্কিট যখন সুইচ বন্ধ ক্লোজ থাকে তখন বাতি জ্বলে, কারণ বৈদ্যুতিক প্রবাহ উৎসের ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে বাতির অর্থাৎ লোডের মাধ্যমে প্রবাহিত হয়ে উৎসের বা সোর্সের নেগেটিভ টার্মিনালে ফিরে আসে। বৈদ্যুতিক প্রবাহ মুক্ত ইলেকট্রনের প্রবাহ ছাড়া আর কিছুই নয়। তার মানেটা কি, বৈদ্যুতিক প্রবাহ, ইলেকট্রিসিটি হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনস এর মুভমেন্ট ছাড়া আর কিছু নয়। অর্থাৎ ফ্রি ইলেকট্রনস মুভ করছে বলেই ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, সেটাই বোঝানো হয়েছে এখানে। আসলে ইলেকট্রন প্রবাহ ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে বাতির দিকে, মানে ল্যাম্প দি লোড অফ রেজিস্ট্যান্সের দিকে, এবং ব্যাটারির পজিটিভ টার্মিনালে ফিরে আসে। ব্যাপারটা বোঝো? তার মানে যেটা আমরা জানি, যে কারেন্ট যেদিকে ফ্লো করে ইলেকট্রন তার উল্টো দিকে ফ্লো করে, তাই তো? সেটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এই কারণে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে বাতির দিকে এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে আসা কনভেনশনাল কারেন্ট বা প্রচলিতভাবে, কনভেনশনাল মানে প্রচলিত কারেন্ট প্রবাহের দিক ধরা হয়, যেটা আমি এখনই বললাম। সুতরাং আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে প্রচলিত তড়িৎ প্রবাহ ইলেকট্রনের প্রবাহের দিকের বিপরীত।
এটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট ইন কেস অফ সিবিটি অবজেক্টিভ কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনটা কিন্তু আসে, 4টে বা 5টা অপশন থাকে, 4টে অপশন থাকে নর্মালি, ABCD। সমগ্র বই জুড়ে আমরা বুঝবো তড়িৎ প্রবাহ উৎসের পজিটিভ টার্মিনাল থেকে লোডে নেওয়া হয় এবং তারপরে উৎসের নেগেটিভ টার্মিনালে ফিরে আসে। এটা কনভেনশনালি আমরা যখন মানে শুরুতে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি বা ইলেকট্রিসিটি নিয়ে পড়ি, বিশেষত ITI এর ক্ষেত্রে আমি বলছি, সেটা কনভেনশনালি যে কোনো ক্ষেত্রে সেটা কিন্তু আমরা এইভাবেই ধরে নিই যে ফ্লো অফ ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ প্রবাহ সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে, উৎস সোর্সের পজিটিভ টার্মিনাল থেকে লোডে নেওয়া হয় অর্থাৎ রেজিস্ট্যান্স দিয়ে হয় এবং তারপরে উৎসের নেগেটিভ টার্মিনালে ফিরে আসে। এটা বোঝার সুবিধের জন্য, এবং এটার উপরেই বেস করে কিন্তু তোমার 2 বছরের পুরো পড়াশোনাটাই থাকবে। এবার আসছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ারটা আমরা পড়েছি, তবু আমি রিপিট করছি। কারেন্টের একক সংক্ষেপ হিসাব অ্যাম্পিয়ার, প্রতীক এ, বড় হাতের এ, ক্যাপিটাল লেটার এ, যদি 6.24 ইন্টু 1018 ইলেকট্রন প্রতি সেকেন্ডে একটি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যায়, তাহলে 1 ভোল্টের বিভব পার্থক্য অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স এর সাথে 1 ওহম প্রতিরোধ ক্ষমতা থাকলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট কন্ডাক্টরের মধ্যে দিয়ে চালিত হয়। আমি যেহেতু পুরোটা বাংলায় আমি বোঝানোর জন্য রেখেছি, সেই কারণে আমি তোমাদেরকে এটা বললাম যে তোমরা কিন্তু এটাকে ভালো মতন পড়ে মানে ফলো করবে, না হলে কিন্তু তোমাদের অসুবিধে হয়ে যাবে। ঠিক আছে? ইংলিশটাকে দেখবে আমি বাংলাতে ব্যাখ্যাটা করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এইবার আমার কি আসছে? এইবার আমার হচ্ছে অ্যামমিটার। অ্যামমিটারটা কি? আমরা জানি ইলেকট্রন চোখে দেখা যায় না এবং কোনো মানুষ ইলেকট্রন গণনা করতে পারে না, তাই অ্যামমিটার নামক একটি যন্ত্র, এটি সার্কিটের কারেন্ট পরিমাপ করতে ব্যবহৃত হয়। অ্যামমিটার অ্যাম্পিয়ারে কারেন্টের প্রবাহ পরিমাপ করে বলে, যেটা তোমাদের ওখানে মানে পিকচার 3 ফিগার ডায়াগ্রাম 3 যেটা দেখবে বইয়ে, সেখানেই রয়েছে দেখানো, রেজিস্ট্যান্স লোডের সাথে সিরিজে সংযুক্ত করা উচিত। মানে অ্যামমিটার শুড বি কানেক্টেড ইন সিরিজ। এটা তো তোমরা দেখেওছো, পড়েওছো, স্যার বলরাম স্যার তোমাদেরকে প্র্যাকটিক্যালে সেটা দেখিয়ে দিয়েছে। এটাও কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো কিন্তু সিবিটি কোশ্চেনের কিন্তু এক একটা ভাইটাল পার্ট, যে অ্যামমিটার কিভাবে কানেক্ট হয়, সিরিজ না প্যারালাল। দেখা গেল কেউ প্যারালাল ঠিক করে দিয়ে বসে থাকলো, নাম্বার পেলো না, তখন যে আমি তো ঠিক পরীক্ষায় দিয়েছিলাম তাহলে কেন নাম্বারটা কম পেলাম? কারণ তুমি অ্যামমিটারটা প্যারালাল না সিরিজ, তুমি সেই জায়গাটাকে ভুল করে ফেলেছো। এটা মাথায় রাখতে হবে যে অ্যামমিটার সবসময় সিরিজে কানেক্ট হয় উইথ লোড। ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ সেটা কি? একটি সার্কিটে ইলেকট্রনগুলি প্রবাহিত করার জন্য অর্থাৎ কারেন্টকে প্রবাহিত করতে বৈদ্যুতিক শক্তির উৎস প্রয়োজন। অবশ্যই টর্চের আলোতে ব্যাটারি হলো বৈদ্যুতিক শক্তির উৎস। ব্যাটারির মধ্যে ঋণাত্মক মানে নেগেটিভ টার্মিনালে অতিরিক্ত ইলেকট্রন থাকে, যেমন পজিটিভ টার্মিনালে ইলেকট্রন কম থাকে। তো ব্যাটারিতে একটি ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ আছে, যা বৈদ্যুতিক সার্কিট ইলেকট্রিক সার্কিটের বন্ধ পথ অর্থাৎ ক্লোজড সার্কিট, সুইচটা অফ ক্লোজ করার পরে, মানে আমি সুইচটা যখন অন করছি মানে আমি সার্কিটটাকে ক্লোজ করছি, পরে ফ্রি ইলেকট্রনস চালাতে পারে অর্থাৎ মুক্ত ইলেকট্রন মুভ করে। ক্লিয়ার? ব্যাটারির দুটি টার্মিনালের মধ্যে ইলেকট্রন সংখ্যার পার্থক্য এই ইএমএফ তৈরি করে। সহজ ভাষায় ইলেকট্রোমোটিভ ফোর্স ইএমএফ হলো বৈদ্যুতিক শক্তি ইলেকট্রিক কারেন্ট বা চাপ, যেটা যা প্রাথমিকভাবে বৈদ্যুতিক উৎসে পাওয়া যায়, যা একটি পরিবাহী অর্থাৎ কন্ডাক্টরে মুক্ত ইলেকট্রনগুলিকে স্থানান্তরিতকরণ করে। অর্থাৎ দ্য ফোর্স, যে ফোর্সটা বা প্রেসারটা ভোল্টেজের পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের মাঝখানে যে প্রেসারটা হয়, ভোল্টেজের যে প্রেসার, সেই প্রেসারটা হচ্ছে ফ্রি ইলেকট্রনসকে তোমার ক্লোজ সার্কিটের মধ্যে দিয়ে মুভ করতে সাহায্য করে। সেই প্রেসারটা বা সেই ভোল্টেজ ডিফারেন্স, যে ফোর্সটা, যে ফোর্সের জন্য কারেন্ট ফ্লো করছে বা ইলেকট্রন ফ্লো করছে, কারেন্ট ফ্লো করছে ইন কন্ডাক্টর, সেইটাকে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। বোঝা গেল? এর ইউনিট হচ্ছে ভোল্ট। ক্লিয়ার? এটা তোমরা জানো।
তাই ইএমএফ কে সর্বদা পোটেনশিয়াল ডিফারেন্স ইএমএফ কে কি বলা হয়? পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ দুটো পোটেনশিয়ালের মাঝখানে যে ডিফারেন্সটা সেটা। বোঝা গেছে? এইবারে আমরা এখানে আরো কিছু কিছু পার্ট নিয়ে আমরা দেখব, যেমন ভোল্টমিটারটা কি? ভোল্টমিটার হচ্ছে ভোল্টেজ যেটা দিয়ে মাপা হয় সেটাকে আমরা ভোল্টমিটার বলি। ভোল্টমিটারটা প্যারালাল কানেকশনে রাখা থাকে, সেটা আমরা জানি। লোডের সাথে ব্যাটারির সাথে প্যারালাল কানেকশনে থাকে, সেটা আমরা জানি। যেটা হচ্ছে তোমার প্রতিরোধ করে, কারেন্টের প্রবাহকে নিয়ন্ত্রণ করে, সেখান থেকে আমরা ভোল্টেজের পরিমাপটা পাই থ্রু ভোল্টমিটার, সেই জন্য প্যারালাল কানেক্টেড থাকে। এটা তোমরা বইয়ের চ্যাপ্টারটা খুললে পরে পরপর যদি মিলাতে থাকো তোমরা পেয়ে যাবে। এইবারে আমরা এখানে ইলেকট্রোমোটিভ ফোর্সে আসছি, ভোল্টমিটারটা বলে নিলাম, যেহেতু এটা ইলেকট্রোমোটিভ ফোর্সের সাথে কানেক্টেড ছিল, পোটেনশিয়াল ডিফারেন্স। এখানে কি রয়েছে? ইলেকট্রোমোটিভ ফোর্স এর বড় হাতের ই দিয়ে হচ্ছে তাকে ডিনোট করা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সটাকে, তাই তো, ইএমএফ। এইবার এখানটাতে যদি আমরা কি দেখবো, এখানটাতে 1 মিনিট, আমি যেহেতু তোমরা বইয়ের সাথে পড়বে আমি তোমাকে ফটোটা বলে দিচ্ছি একটুখানি। হ্যাঁ, এখানে ফিগার 4, যদি ফিগার 4-এ যাও তাহলে তুমি সেখান থেকে দেখতে পাবে। এটা কোনো মিটার দিয়ে পরিমাপ করা যায় না, এটি শুধুমাত্র সূত্র ই, বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস ভোল্টেজ, এটা হচ্ছে এফেক্টিভ যেটা আমি পাচ্ছি, ভোল্টেজ প্লাস ভোল্টেজ ড্রপ ব্যবহার করে একটি মান বের করা যেতে পারে। ভোল্টেজ ড্রপ তার মানে কি? পোটেনশিয়াল ডিফারেন্স প্লাস ভোল্টেজ ড্রপ, ই ইজ ইকাল টু ভি প্লাস আই আর। এটা আমরা কোথায় পাচ্ছি? এটা আমরা পাচ্ছি কোথায়? এটা আমরা এই যে ভি, ই ইজ ইকাল টু ভি প্লাস আই আর, ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা যে এটা করছি সেটা। সার্কিটে ইলেকট্রন চালানোর সময় ইলেকট্রোমোটিভ ফোর্স অপরিহার্য। এটা হচ্ছে সেই ফোর্সটা, যে ফোর্সটা কিন্তু তোমার সার্কিটের মধ্যে ইলেকট্রনটাকে চালাচ্ছে, ওখানে দেখে নেবে এটা, ঠিক আছে? যে ই ইজ ইকাল টু ভি প্লাস আই আর। এসআই অনুসারে ইলেকট্রোমোটিভ ফোর্সের ইউনিট হলো ভোল্টের প্রতীক, বড় হাতের ই, পোটেনশিয়াল ডিফারেন্স পি ডি, বড় হাতের পি এবং বড় হাতের ডি। এটি সার্কিটে দুটি বিন্দু মধ্য ভোল্টেজ এবং চাপের পার্থক্যকে বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স বলা হয়। যখন, বুঝতে পেরেছো, মানে চাপের পার্থক্য বা ভোল্টেজের যে পার্থক্য, আমরা আগেই বললাম ভোল্টেজটা কি, সেটার যে ডিফারেন্স অফ প্রেসার, মানে ভোল্টেজের যে প্রেসার ডিফারেন্স, সেইটার যে পার্থক্য, সেইটাকে বলা হচ্ছে আমার, অ্যাকর্ডিং টু এসআই স্ট্যান্ডার্ড, মানে সিস্টেম ইন্টারন্যাশনাল, যেটা এসআই সিস্টেম ইন্টারন্যাশনাল অনুসারে ইলেকট্রোমোটিভ বলের একক হলো ভোল্ট, প্রতীক হলো বড় হাতের ই। আবার রিপিট করছি, বিভব পার্থক্য পি ডি, পোটেনশিয়াল ডিফারেন্স বড় হাতের পি বড় হাতের ডি, এটা কিন্তু মনে রাখতে হবে। একটি সার্কিটে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন রোধ, রেজিস্ট্যান্স বা লোড টার্মিনাল জুড়ে একটি বিভব প্রভেদ থাকবে। কেন থাকবে? এটা তো নতুন করে তো তোমরা পড়ছো না, যে আমরা ওহমস লয়ের থিওরিটা এখানে চলে আসছে, সুতরাং সেখানে একটা বিভব প্রভেদ থাকবেই। সেই বিভব প্রভেদটা ভোল্টেজ ড্রপ, ওই টোটালটাকে মিলিয়ে কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে বড় হাতের ই ইজ ইকাল টু বড় হাতের ভি প্লাস বড় হাতের আই আর। 4 নম্বর ডায়াগ্রাম যদি তোমরা দেখো বইয়ে, 4 নম্বর ডায়াগ্রামে এটা রয়েছে, এটা দেখে এটাকে তোমাদের করতে হবে। দেখানো সার্কিটে যখন সুইচটি ওপেন অবস্থায় থাকে তখন সেলের টার্মিনালের মধ্যেকার ভোল্টেজকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স, বড় হাতের ই। যেখানে সুইচটি বন্ধ, ক্লোজ অবস্থায় থাকে, সেল জুড়ে ভোল্টেজকে বিভব পার্থক্য বলা হয়। বোঝা গেল? মানে পোটেনশিয়াল ডিফারেন্স যা পূর্বে পরিমাপ করা ইলেকট্রোমোটিভ শক্তির চেয়ে কম হবে, ঠিক আছে? এটির মূল কারণ হলো যে সেলের অভ্যন্তরীণ প্রতিরোধের ফলে সেলের অভ্যন্তরে কিছুটা ভোল্টেজ ড্রপ হয় যখন কোষটি কারেন্ট সরবরাহ করছে। কোষ মানে সেল অর্থাৎ ব্যাটারি। তার মানে কি, যখন ব্যাটারির মধ্যে তুমি কানেক্ট করছো তো ব্যাটারির
ভেতরে তো যে আমাদের ফ্রি ইলেকট্রনস গুলো রয়েছে সেটাও তো টার্মিনালে মুভ করছে, তো সেখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, সেই রেজিস্ট্যান্স একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে। ঠিক আছে, সেই যে ভোল্টেজ ড্রপ, যে টোটাল যে পরিমাপটা, সেটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। কি বলে দেওয়া হয়েছে? যে 4 নম্বর ডায়াগ্রামে দেখানো সার্কিটে যখন সুইচটি খোলা বা ওপেন অবস্থায় থাকে তখন সেল টার্মিনালের মধ্যেকার ভোল্টেজকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স, অর্থাৎ ই, মানে সেলের ভেতরের যে ফোর্সটা সেটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা ই। যেখানে সুইচটি বন্ধ ক্লোজ অবস্থা থাকে সেল জুড়ে ভোল্টেজকে বিভব পার্থক্য বলা চলে, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স বলা চলে। মানে সুইচটা যখন ক্লোজ অবস্থায় রয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স, যা পূর্বে পরিমাপ করা ইলেকট্রোমোটিভ শক্তির চেয়ে কম হবে, অর্থাৎ যেটা তোমার আগে যে মেজারমেন্টটা হয়েছে ইলেকট্রোমোটিভ ফোর্স তার থেকে এটা কম হবে। সেই কারণটা এখানে কেন সেটা কম হবে, তার কারণ এটির মূল কারণ হলো যে কোষের অভ্যন্তরীণ ইন্টারনাল যে রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স এর জন্য কিছুটা ভোল্টেজ ড্রপ হয় ইনসাইড দি ব্যাটারি। যখন কোষটি মানে যখন ব্যাটারি কারেন্ট ক্লোজ সার্কিট হয়ে গেল, কারেন্ট ফ্লো করা শুরু করলো, তখন কিন্তু সেলের ভেতরে একটা ইন্টারনাল ভোল্টেজ ড্রপ হয়। সেই কারণে টোটাল যে ইলেকট্রোমোটিভ ফোর্স তার থেকে সেইটার পোটেনশিয়াল ডিফারেন্সটা কম হয়। ঠিক আছে, এইবারে যে সার্কিট কারেন্ট প্রবাহিত হয় তাকে এমএফ বলে। ঠিক আছে, এর প্রতীক হলো বড় হাতের ই এবং এর একক হলো ভোল্ট। ভোল্ট মানে ইউনিটটা ভোল্ট, বড় হাতের ভি এটার ইউনিট হিসেবে হিসাব করে দেখা যেতে পারে। তার মানে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে সরবরাহ অর্থাৎ কারেন্ট সরবরাহ, যেটা হচ্ছে উৎসের টার্মিনালে ভোল্টেজ, তার মানে আমার সার্কিটের যে টার্মিনাল ভোল্টেজ যেটা। ঠিক আছে, এটাই বোঝাতে চেয়েছে আমি, মানে যেহেতু পুরোটা বাংলায় রয়েছে আমি বাংলা থেকে বলছি বলে। প্লাস হচ্ছে সার্কিটের উৎসের ভোল্টেজ ড্রপ, সরবরাহের ভোল্টেজ ড্রপ। বুঝতে পেরেছো? এটা তো তোমাদের ইংলিশে যখন পড়ছো জাস্ট বাংলায় এটা তোমাদের বুঝতে সুবিধা। মানে ইএমএফ ফিজিক্যাল টু বড় হাতের ভিটি প্লাস আইআর, এটাই রয়েছে কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স। টার্মিনাল ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্সটা কি? এটি সরবরাহের উৎসের অর্থাৎ উৎস মানে সোর্স, টার্মিনালে উপলব্ধ ভোল্টেজ, মানে আমরা যে ভোল্টেজটা তোমার সোর্সে পাচ্ছি সেইটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। এর প্রতীকটা কি? ভিটি, বড় হাতের ভি বড় হাতের টি। এর এককীয় ভোল্ট এবং এটি ভোল্টমিটার দ্বারা পরিমাপ করা হয়। এটি সরবরাহের অর্থাৎ সরবরাহ মানে কি? সরবরাহ শব্দটার মানেটা কি? মানে কন্ডাক্টর। এটি কন্ডাক্টর উৎসের ভোল্টেজ ড্রপকে ইএমএফ থেকে বাদ দিলে পাওয়া যায়। বুঝতে পেরেছো? তার মানে ভিটি বড় হাতের ভি বড় হাতের টি ইজ ইকাল টু হচ্ছে ইএমএফ মাইনাস আই আর। হলো? আচ্ছা, এইবারে আমি আরেকটা জিনিস তোমাদেরকে এটার সাথে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এটার সাথে যেটা আসবে, যেমন ভোল্টমিটারটা হয়ে গেল, আসবে ওহম। ওহম মানে তোমরা জানো, ঠিক উচ্চারণটা হবে ওহম। ওহম, তো এটা হচ্ছে আমাদের ইউনিট ফর রেজিস্ট্যান্স, তাই তো? বৈদ্যুতিক প্রতিরোধের একক হিসেবে আমরা এটাকে চিহ্নিত করি, মানে ইউনিট হিসেবে আমরা এটাকে চিহ্নিত করি, আইডেন্টিফাই করি রেজিস্ট্যান্সের পরিমাপের জন্য। টু মেজার দি রেজিস্ট্যান্স, যে 1 মিটার ব্যবহার করা হয় তাকে ওহম মিটার বলা হয়। যে মিটার হিসেবে যদি আমরা মেজারমেন্ট করি, যদি 1 মিটার হয় তাহলে ওহম মিটার, মানে মিটারের যে মেজারমেন্টটা থাকে 1 মিটার না, মিটার মেজারমেন্ট, সেটাকে আমরা ওহম মিটার বলছি। এটি মাঝারি প্রতিরোধ ওহমিক মান একটি ওহম মিটার বা একটি হুইটস্টোন ব্রিজের দ্বারা পরিমাপ করা যেতে পারে। মানে হুইটস্টোন ব্রিজ হচ্ছে রেজিস্ট্যান্স মাপার একটি যন্ত্র যেটা দিয়ে সেটা মেজারমেন্ট করা হয়। তাহলে ইন্টারন্যাশনাল ওহম তোমরা পড়বে, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট আছে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ওহম আমি আলাদা করে আর বলে দিচ্ছি না, সেখানে দেখে নেবে যে সেটার যে ডেফিনেশনটা রয়েছে ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ইন্টারন্যাশনাল অ্যাম্পিয়ার তোমাদেরকে মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য। ইন্টারন্যাশনাল ভোল্ট তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই কটা গেল। তারপর আসবে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স কি? একটি পরিবাহী এমন একটি বৈশিষ্ট্য যার দরুন উক্ত পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পরিচালিত হয়। অন্য কথায় পরিবাহিতা হলো প্রতিরোধের বিপরীত।
মানে প্রতিরোধ, অর্থাৎ রেজিস্ট্যান্সের অপোজিটটা হচ্ছে কন্ডাক্টেন্স। মানে কন্ডাক্টেন্স মানে সেইটা যেটা হচ্ছে তোমার কন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট ফ্লোটা হয় সেটা কতটা ফ্লো করবে সেইটাকে ডিফাইন করা হচ্ছে কন্ডাক্টেন্স। বোঝা গেছে? তো এটা আমরা কি দিয়ে বোঝাই, সেটা হচ্ছে আমরা জি, বড় হাতের জি দিয়ে বোঝাই। জি ইজিক্যাল টু হচ্ছে 1/r, মানে জি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, বড় হাতের আর, আর ফর রেজিস্ট্যান্স হলো। এবার এটার ইউনিট হচ্ছে মো। মো, MHO, মো, MHO, মো, এটা মনে রাখতে হবে। তো মো ভালো মানে পরিবাহী, কন্ডাক্টেন্স বেশি থাকে। কন্ডাক্টেন্স যদি ভালো পরিবাহী অর্থাৎ গুড কন্ডাক্টরের কন্ডাক্টেন্সটা বেশি থাকে, মানে সে তারা খুব তাড়াতাড়ি ইলেকট্রন মানে কন্ডাকশনটা বা মুভমেন্ট অফ ইলেকট্রনসটাকে তারা সে মানে সেইটার মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি হয়, যেটা আমরা জানি কন্ডাক্টেন্সের উপরে। ঠিক আছে, তো এটা মোটামুটি আমাদের আজকের মতন একটা টপিক থাকলো। তোমরা এতদূর পর্যন্ত ভালো করে টপিক ওয়াইজ দেখে নেবে। এটার করসপন্ডিং শর্ট কোশ্চেন গুলো যখন এইটুকুনি পোর্শন পড়ছো, শর্ট কোশ্চেন গুলোকে তোমরা তার সাথে কিন্তু ফলো করবে। যদি কারো কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে জানাবো। ভালো থেকো, পড়াশোনা করো, শুভরাত্রি।